ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কাতার সফরের উদ্দেশ্যে রওনা দেয়, তখনই আমি বলেছিলাম যে এটা একটা সম্মেলন হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিকই জায়গা মতো পৌঁছে যাবে। দেখেন কি হলো, কাতার থেকে প্রথম যেদিন গেলেন সেদিনই তিনি জানলেন যে সেখানে প্রতি ৩ বছর পর পর 750 করে বাংলাদেশি সৈনিক তারা সেনাবাহিনীর 700-র উপরে প্রায় 750 সৈন্য তারা নেবে, তাদের বিভিন্ন অবকাঠামো রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা বিধানের জন্য বাংলাদেশ থেকে সৈন্য নেবে। এটা তো আমাদের বিরাট একটা পাওনা। মিডিল ইস্টে কুয়েতে আছে, কাতারও ঢুকছে এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের যে উন্নয়নশীল বা উন্নত দেশগুলো সেসব জায়গায় ঢোকা আমাদের প্রতি একটা আস্থা। এইটা এক অর্থে রেমিটেন্স, আর এক অর্থে আমাদের সেনাবাহিনীর প্রতি বা বাংলাদেশের প্রতি যে মধ্যপ্রাচ্যের একটা আস্থা আছে, বিশ্বাস আছে, তার প্রতিফলন। এরপরে দেখেন প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি তার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং সব ধরনের সহায়তা এবং বাংলাদেশের বিনিয়োগ বাণিজ্যের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন এবং তাতে সাড়া দিয়ে একটা টিম, কারিগরি একটি দল বাংলাদেশে পাঠাবে বলে কাতারের প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছেন এবং কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটাও তিনি অ্যাকসেপ্ট করেছেন। এর থেকে আর বড় পাওনা কি? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস গণ অভ্যুত্থানের ফসল। এমন না যে সাধারণ নির্বাচন করে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বা প্রধান উপদেষ্টার পদে এসেছেন, তা না। গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসা এই ধরনের পরিবর্তন, যেটা সাধারণ নির্বাচন না, তার প্রতি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশগুলো একটু নাকুচু ভাব আছে যে এটা কেমন, এটা কোনো ডিফেক্ট আছে, এরকম একটা ধারণা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বেলায় কিন্তু সেই ধারণা একেবারে নেই। ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে আসীন হবার আগে থেকেই তিনি অত্যন্ত পরিচিত একটা মুখ, সারা বিশ্ব জানে। এবং গত 15 বছরে ডক্টর ইউনূসকে অনেক বেশি সহানুভূতি জাগিয়েছে শেখ হাসিনার যেই নানা পদক্ষেপ। সারা বিশ্ব হা হয়ে দেখলো, বিস্ময়ের সঙ্গে তারা দেখেছে যে ডক্টর ইউনূসের প্রতি কী পরিমাণ অন্যায়, অবিচার এবং অসম্মান করা হচ্ছে একটা নোবেল জয়ীকে। শুধুমাত্র ব্যক্তিগত জেলাস থেকেই কাজগুলো করছে, এটা কেউ দেখেনি। ফলে ডক্টর ইউনূস যখন এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আসলেন, তখন কিন্তু সারা বিশ্ব তার প্রতি সমর্থন জানাচ্ছে। আজকে কাতারের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বলছেন যে চলমান সংস্কার এবং পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরও শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করবে বলে আশা করছেন এবং তার নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করেছেন এবং সব ধরনের সহায়তার কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন। প্রধান উপদেষ্টা একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক, আর্থিক এবং বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করেন। এর মধ্যে রয়েছে দেশের প্রায় 18 কোটি মানুষ, বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা। অধ্যাপক ইউনূস কাতারের প্রধানমন্ত্রীকে বলেন, আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সহায়তা প্রয়োজন। কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা করার জন্য কাতারে একটি কারিগরি দল পাঠানোর আহ্বান জানান। অর্থাৎ কাতারের প্রধানমন্ত্রী কি বাংলাদেশের সহযোগিতা লাগবে সেটা জানার জন্য একটা কারিগরি দল, কাতারের একটা কারিগরি দল পাঠানোর আহ্বান জানাচ্ছে। তার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে শুনে কোন কোন খাতে কি সহযোগিতা লাগবে, এই জন্য একটা কারিগরি টেকনিক্যাল টিম পাঠাতে বলছেন। এটা তো একটা বিশাল ব্যাপার। তার আগ্রহ যদি না থাকে তাহলে মুখে মুখে বলতো যে আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো মুখ হ্যান ত্যান, কিন্তু একদম পরিষ্কার হয়ে বলছে একটা টিম তোমরা পাঠাও, কি সহযোগিতা লাগবে। এবং রোহিঙ্গার ব্যাপারেও আশ্রয় দেওয়া, সেই ব্যাপারে তারা কথা বলছেন, গাজা পরিস্থিতি নিয়েও কথা বলছেন। মোট কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসে যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু তারা সহযোগিতার হাত বাড়াচ্ছেন, সেটা বিমস্টেক হোক অথবা কাতারের এই যে সম্মেলন, সেই সম্মেলনে যেও প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্রস্তাব করলো যে আমরা তোমাদের সহযোগিতা করতে চাই, কি সহযোগিতা লাগবে এই জন্য তোমরা একটা টেকনিক্যাল টিম পাঠাও।
এটা আমি মনে করি যে ডক্টর ইউনূসের যোগ্য নেতৃত্ব, তার ফলেই কিন্তু এই অর্জনগুলো বা এই কমিটমেন্টগুলো বিশ্বের উন্নত দেশের সরকার প্রধানদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।